প্রিয় পাঠকগণ, দাসরি স্টোরিতে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আর আজকের যে গল্পটি আপনাদের কাছে পাঠ করব, গল্পটি বাংলাদেশের একটি বোনের কাহিনী। অর্থাৎ বুঝতে পারছেন, গল্পটি কিন্তু একটি সত্য ঘটনার উপরে লিখিত। আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম হচ্ছে ভুল, অ্যান্ড গল্পটি লিখেছেন নুসরাত। এই গল্পটি একটু কারেকশন করে আপনাদের সামনে পাঠ করছি আমি উৎপল। গল্পটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ধরনের আরও গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের কোনো ঘটনা আমাদের কাছে পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। সেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সময়টা ছিল 2009 সাল। মুনা এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসে। আসার সময় বাসা থেকে সে মায়ের 5 ভরি গহনা আর তার বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে ওই প্রতারকটার সাথে পাড়ি দেয় নতুন জীবনের আশায়। সেদিন মুনা ভোর 6টায় বাজে সেই সময় বাসা থেকে বের হয়। যেহেতু 2009 সালের দিকে ফোন এতটা সচল হতো না, যেটা বর্তমান সময় অর্থাৎ 2023 সালে ব্যবহার করা হয়। প্রতারকটা মুনাদের এলাকায় একটা ভাড়া বাড়িতে থাকতো এবং সেখান থেকেই তাদের চিঠির মাধ্যমে নিজেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালের কোন একটা সকালেই সেই প্রতারক ছেলেটির সাথে মুনা বসেছিল রেল স্টেশনে ট্রেনের জন্য এবং দুজনাই অপেক্ষা করছিল। মুনার সেই সময় ভয় হচ্ছিল, আবার সুখও হচ্ছিল বা সুখ পাচ্ছিল, কারণ সে তার প্রিয় মানুষটার সাথে নতুন একটা জীবনের অধ্যায় শুরু করতে চলেছে। দুজনেই রেলে করে চলে আসে ঢাকায়। ঢাকায় আসার পর সে অর্থাৎ ছেলেটি বলে, মুনা তোমার কাছে যে টাকাগুলো আছে সেগুলো দাও তো। তখন মুনা নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা তুলে দেয়। সেই সময় সেই ছেলেটি মুনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মুনা, তুমি বাড়ি থেকে কত টাকা নিয়ে এসেছো? সেই সময় মুনা উত্তর দেয় যে 15,000 টাকা এবং মায়ের কিছু গহনা। সেই সময় ছেলেটি শুধু বলল, গহনাগুলো সাবধানে রেখো। তারপর তারা দুজনে মিলে একটি হোটেলে ঢোকে এবং সেখান থেকে নাস্তা করে। হোটেল থেকে বের হয়েই তারা ঢোকে একটি মোবাইলের দোকানে এবং সেখান থেকে মুনার টাকায় ছেলেটি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনে, যার দাম ছিল 12,000 টাকা। আর ছেলেটি যে নোকিয়া মোবাইলটি ব্যবহার করত, সেই নোকিয়া মোবাইলটি দিয়ে দেয় মুনার হাতে। এই নোকিয়া মোবাইলটির দাম মোটামুটি 1,000 টাকা মতো হবে। সে মোবাইল কিনে মুনাকে বলে, এই শহরে যদি এখন একটি দামি মোবাইল না থাকে তাহলে একটা ভালো চাকরি জুটবে না। কিন্তু মুনাও সেই সময় তার এই কল্পনীয় কথাতেও বিশ্বাস করে নিয়েছিল, কারণ সেই মুহূর্তে মুনার কাছে ওই ছেলেটি ছাড়া আর কোনো কিছুই ছিল না। এরপর ওই ছেলেটি এবং মুনা ওঠে ওই ছেলেটির একটি বন্ধুর বাসায়। সেখানে মুনারা দুইজন ছেলেটির বন্ধু। রাতে মুনা আর ওই ছেলেটি নিচে থাকতো এবং তার বন্ধু থাকতো উপরে। রুমের ভিতরে তেমন কিছুই ছিল না, থাকার মধ্যে ছিল একটি ভাঙা চৌকি আর কয়েকটি হাঁড়ি পাতিল আর বেশ কয়েকটি জলের বোতল। তাছাড়া আর তেমন কিছু ছিল না। সেই রাতে মুনার কিছুতেই ঘুম আসছিল না, কেননা একদিকে সে বাড়ি থেকে চলে এসছে অ্যান্ড তার মা বাবাকে ছাড়া সে কিন্তু কোনো সময় থাকতো না। সেই জন্য সে রাত্রে অনেক চিন্তার করেও ঘুমাতে পারছিল না। পরের দিন সকালবেলায় তার বন্ধু যখন চাকরিতে চলে যায়, সেই সময় ওই ছেলেটি মুনাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। মুনা গহনাগুলো বের করে তাকে দেখায়, আর বাকি যে টাকাগুলো মুনা তার হাতে রেখে দিয়েছিল সেই টাকাগুলো মুনার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখে। তারপর তারা দুজনে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এইভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু সে মুনাকে বিয়ে করছিল না। মুনা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, তারপরেও কিন্তু সে মুনাকে বিয়ে করেনি। ছেলেটি মুনাকে বলেছিল যে যেমন তেমন দিনে বিয়ে করা যায় না, একটা ভালো দিন দেখে তবেই বিয়ে করব। আর ভালো দিনটি হচ্ছে সামনের শুক্রবার, আর এই সামনের শুক্রবারেই ছেলেটি মুনাকে বিয়ে করবে বলে। মুনাও কিন্তু তাতে বিশ্বাস করে নিয়েছিল। এর কিছুদিন যাওয়ার পর একদিন সেই ছেলেটি বাসার বাইরে থেকে এসে বলে, মুনা আমরা যে অবিবাহিত এই কথাটা না এলাকার অনেক ছেলেপেলে জেনে গিয়েছে, এখন তারা বাসার দিকে আসছে, এখন আমরা কি করব আমি কিছু বুঝতে পারছি না। এই কথাটি শেষ হতেই মুনা দেখে 3টে ছেলে তাদের বাসার দিকে আসছে আর মুনাদের দুজনকেই নানান রকমের বাজে কথা বলছে। সো ওই ছেলেদের কিছু একটা দিয়ে ম্যানেজ করতে চাই। সেই সময় ওই ছেলেটি এবং মুনা তাদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু ছেলেরা রাজি হয় না। সেই সময় তারা দুজনেই একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। সেই সময় ছেলেগুলো মুনাদের কাছে দাবি করে, যদি মুনা তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তবেই নাকি তারা ছেড়ে দেবে। আর ওই ছেলেটির বন্ধু অর্থাৎ যে প্রতারকের সাথে মুনা গিয়েছিল, সেই প্রতারকটির বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল যে আশেপাশে মানুষ আছে, কিন্তু বাড়ির দরজা যদি একবার কেউ আটকিয়ে দেয়
তার পাশে যদি কোনো একটা অঘটনও ঘটে যায় কেউ কিন্তু কারো খোঁজ রাখে না, এবং যদি কারোর বিপদ হয় কেউ কিন্তু সেখানে দৌড়িয়েও আসে না কারোর বিপদের সময়। যখন অনেকক্ষণ হয়ে গেল সেই সময় মুনারা একটা সিদ্ধান্ত নিল যে সে এবং তার যে ছেলের সাথে পালিয়ে এসছে সেই ছেলে ওই ছেলেদের কথাই রাজি হয়ে যাবে। এতক্ষণ গল্প শুনছেন কিন্তু এখনও পর্যন্ত ছেলেটার নাম বলা হয়নি। ছেলেটার নাম হলো রাজীব। এত ঝামেলার পর যখন মুনা রাজি হয় সেই সময় ওই দিন ওই তিনটে ছেলেই একসাথে মুনার সাথে শারীরিক সম্পর্ক করে, যার ফলে মুনা কিন্তু অনেকটাই ভেঙে পড়ে এবং রাজীবকে বিয়ের জন্য বলে। রাজীব মুনাকে বলে পরশুদিন তারা বিয়ে করবে, অর্থাৎ পরশুদিন তাদের হিসাবে পড়ে যাচ্ছে শুক্রবার। তারপরের দিন রাজীব বাসায় ছিল না, সেই মুহূর্তে তার বন্ধু বাসায় ছিল, কারণ সেদিন ছুটি ছিল, যে কারণের জন্য তার বন্ধু অফিসে যায়নি। সেই সময় সুযোগ বুঝেই রাজীবের বন্ধু মুনার সাথে আবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপরে যখন রাজীব বাড়িতে আসে সেই সময় মুনা তাকে সমস্ত কিছু খুলে বলে। সেই সময় রাজীব মুনাকে বলে, দেখো এসব করতে হয়, এসব করলে কিছু হয় না, আর বন্ধু মানুষ যেহেতু আমাদের থাকতে দিয়েছে তার সাথে একটু সময় কাটাতে হয়েছে, তো সময় কাটালে এমন কি হবে, কিছু তো হয়ে যায় না, তাই না? এই কথাটা শুনে মুনা সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ সে যাকে ভালোবাসে, যার সাথে সে চলে এসেছে, তার একই ধরনের কথা, যে কিনা তার সাথে সবসময় ভালোবাসতো, তাকে খেয়াল রাখার কথা বলতো, আজকে তার জন্যই সে ও পরপুরুষের কাছে যেতে দিচ্ছে। সেই দিন রাতেই রাজীব মুনাকে বলে, চলো আমাদের বাড়িতে যাই, তার আগে আমরা আমাদের বোনের বাড়িতে যাব এবং সেখানে যেয়ে আমরা বিয়েটা সেরে নেব। তারপর তার বোনের বাড়ি, অর্থাৎ রাজীবের বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। মুনাও তার কথায় বিশ্বাস করে নেয় এবং সেদিন রাতেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় রাজীব মুনার সাথে আনা গয়নাগুলো নিয়ে নেয় এবং বলে, আমার কাছে রেখে দিই, না হলে তুমি হারিয়ে ফেলবে। যদিও মুনার 17 বছর বয়স, সেই সময় সে এক আবাল যুবতী, তবুও সে না বুঝে, রাজীবের কথার ফাঁদ না বুঝতে পেরেই সে সমস্ত গহনাগুলো রাজীবের হাতে তুলে দেয়। কুমিল্লাতে আসার পর দুজনে একটা বাসায় আসে, সেখানে একটা খুব সুন্দরী মহিলাও ছিল। মুনা তাকে সালাম দেয়, সে নাকি রাজীবের বোন। তারপর তার একটি রুমে চলে যায় এবং নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলে, এবং সেই সময় ওই রুম থেকে বেরিয়ে এসে রাজীব মুনাকে বলে, এ মুনা, অনেক জার্নি করে এসেছো, তুমি কিছু খেয়ে ঘুমিয়ে নাও, আর আজকে রাতেই আমরা বিয়ে করব, আমি এখন বিয়ের বাজার করতে যাচ্ছি, তুমি রেস্ট নাও। এই কথা বলেই রাজীব বেরিয়ে যায়। সেই সময় মুনাও কিন্তু রাজীবের কথাটা সম্পূর্ণ বিশ্বাস করে নেয়। এইবার সে কিছু ভাত খেয়ে নেয়, ভাত খেয়ে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রাতের বেলা যখন মুনার ঘুম ভাঙলো তখন সেই মহিলার কাছে রাজীবের কথা জানতে চাইলো। রাজীবের কথা জানতে চাইলে সেই সময় সেই মহিলা তাকে বলে রাজীব নাকি তার কাছে বেচে দিয়েছে। এই কথাটা শুনেই মুনা আকাশ থেকে পড়ে, কেননা সে যার সাথে ঘর থেকে বেরিয়ে এসে, যাকে ভরসা করেছে, যাকে বিশ্বাস করেছে, সেই কিনা এমন কাজ করলো। সেই সময় সেই মহিলাটি তাকে আরও বলে, রাতে রুমে মেহমান যাবে, তাকে খুশি করে দিও। মুনা ওই মহিলার কথায় বিশ্বাসই করতে পারছিল না। মুনা সেখান থেকে বেরোনোর জন্য অনেক কান্নাকাটি করছিল এবং চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার কারো কানে পৌঁছায়নি। এবং সেই সময় মুনা দেখতে পায় তার আশেপাশে তারই মতন আরও কয়েকটি মেয়ে রয়েছে। এবার মুনা সেখান থেকে বেরোনোর জন্য প্রচুর চিৎকার করতে থাকে। এবার এই চিৎকারের ফলে তাকে সেই মহিলা অনেক মারে। মুনা সেই সময় আরও ভেঙে পড়ে এবং তার ভাগ্যকে দোষারোপ করতে থাকে। এই কদিনের মধ্যে মুনার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়, কারণ এমন দিন গিয়েছে যেখানে একদিনে 3টা পুরুষকে পাঠানো হতো মুনার কাছে, আর যদি মুনা সেখানে না করতো তাহলে তাকে অনেক মারতো। ওখানে 9 দিন থাকার পর মুনাকে কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। মুনা বর্ডারের এক পুলিশকে এসে সব কিছু বলে তার সাহায্যের জন্য, কিন্তু মুনার সাথে যে পুরুষ মানুষটা এসেছিল, পুলিশ তার কাছে ডেকে বলে যে, কিরে, তোদের নামে আমাদের কাছে বিচার দিয়েছে, শেয়ানা মায়া সাবধানে রাখিস। ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে মুনার জায়গা হয়। তখন থেকে মুনার জীবনটা একটা পতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওখানে 3 মাস থাকার পর মুনাকে দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। প্রশাসনের লোকেরা এই সমস্ত কিছু জানতো, কিন্তু তাদের কিছু বলতো না, কারণ তাদের এই সমস্ত কাজে হস্তক্ষেপ না করার জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের বেতন দেওয়া হতো। প্রিয় পাঠকগণ, সম্পূর্ণ গল্পটি যদি একটি পার্টে বা একটি ভিডিওতে করা যেত অনেক বড় হয়ে যেত, আর যেটা আপনারা শুনতে চাইতেন না, আর সেজন্য এটি প্রথম পার্ট করা হয়েছে এবং দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে। প্রথম পার্টটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।